নেপালের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল শুধুই একটি দেশের ক্ষমতার পালাবদলের গল্প নয়, এটি গণতন্ত্রের কাঠামো নিয়ে আমাদের দীর্ঘদিনের অলস বিতর্ককে নতুন করে নাড়া দেয়। আমরা প্রায়ই স্থিতিশীলতার নামে এমন এক নির্বাচনী ব্যবস্থাকে আঁকড়ে থাকতে চাই যেখানে সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর অনুপস্থিত থেকেও বৈধতা টিকে থাকে। নেপাল আমাদেরকে দেখালো প্রতিনিধিত্ব আর স্থিতিশীলতা একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সঠিক নকশায় তারা সহাবস্থান করতে পারে। মিশ্র নির্বাচনী পদ্ধতির সৌন্দর্য এখানেই যে এটি ভোটারকে একক পরিচয়ে আবদ্ধ রাখে না। একজন ভোটার তার এলাকার প্রার্থীকে পছন্দ করতে পারেন, আবার জাতীয় পর্যায়ে সম্পূর্ণ ভিন্ন একটি দলকেও সমর্থন দিতে পারেন। এই দ্বৈত স্বাধীনতা আসলে গণতন্ত্রের গভীরতাকেই বৃদ্ধি করে, কারণ বাস্তব জীবনে মানুষের রাজনৈতিক পছন্দ তো একরৈখিক নয়। স্থানীয় বাস্তবতা ও জাতীয় দর্শন অনেক সময় ভিন্ন পথে হাঁটে। বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় যে সংকটটি সবচেয়ে স্পষ্ট তা হলো প্রতিনিধিত্বের ঘাটতি। নির্বাচিত প্রতিনিধিরা বৈধ হলেও তারা প্রায়শই মোট ভোটারের একটি সীমিত অংশের সমর্থন নিয়ে সংসদে যান। এতে করে সংসদ কার্যত একটি সংকুচিত জনমতের প্রতিফলন হয়ে দাঁড়ায়। বৃহত্তর জনগোষ্ঠীর মত, ক্ষোভ কিংবা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হওয়ার সুযোগ পায় না। ফলাফল হিসেবে রাজনীতির প্রতি জনগণের অনাগ্রহ, অবিশ্বাস, ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক দূরত্ব সৃষ্টি হয়। নেপালের অভিজ্ঞতা এই জায়গাতেই তাৎপর্যপূর্ণ। সেখানে পরাজিত প্রার্থীর ভোটারও শেষ পর্যন্ত হারিয়ে যান না, দ্বিতীয় ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে সংসদে প্রবেশের একটি পথ খুঁজে পায়। ফলে ভোট দেওয়া মানেই প্রতিনিধিত্বের সম্ভাবনা, এই আস্থাটি অটুট থাকে একজন ভোটারের মনে। গণতন্ত্রের জন্য এটি এক অমূল্য সম্পদ। অবশ্য সমালোচকেরা যে আশঙ্কা তুলতেন সংখ্যানুপাতিক পদ্ধতি মানেই ভোটের টানাপেড়ন ও অস্থিরতা, তা নেপালের বর্তমান ফলাফল কিছুটা হলেও খণ্ডন করতে পেরেছে। দেখা যাচ্ছে জনগণের ব্যাপক সমর্থন পেলে একটি দল মিশ্র পদ্ধতিতেও শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, অর্থাৎ সমস্যা পদ্ধতিতে নয় বরং রাজনৈতিক বাস্তবতায়। তবে নেপালের ব্যবস্থাও একেবারে নিখুঁত নয়। ছোট দলগুলোর জন্য 3% সীমা অনেক মতামতকে সংসদের বাইরে রেখে দেয়। তবুও এটি এমন একটি কাঠামো যেখানে অন্তত বড় অংশের ভোটার নিজেকে সম্পৃক্ত মনে করতে পারেন। গণতন্ত্রে এই সম্পৃক্ততার অনুভূতি শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নটি তাই জরুরি, আমরা কি কেবল নির্বাচনের আয়োজন বজায় রাখতে চাই, নাকি সেই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন নিশ্চিত করতে চাই? যদি দ্বিতীয়টি আমাদের লক্ষ্য হয় তাহলে নির্বাচনী সংস্কার নিয়ে নতুন করে ভাবার বিকল্প নেই। মিশ্র পদ্ধতি হুবহু গ্রহণ করতেই হবে এমন কোনো কথা নয়, কিন্তু প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য সৃজনশীল ও বাস্তবসম্মত কোনো পথ আমাদের খুঁজতে হবে। কারণ ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে, যখন জনগণ প্রাতিষ্ঠানিক কাঠামোয় নিজেদের প্রতিফলন দেখতে পান না, তখন তারা বিকল্প পথ খোঁজে। তখন তা শান্তিপূর্ণ, কখনো তা বিস্ফোরকও হতে পারে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক অভিজ্ঞতা আমাদেরকে এই সতর্কবার্তাই দেয়। গণতন্ত্র ভোট কেন্দ্রিক নয়, এটি রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি চলমান সম্পর্ক। সেই সম্পর্ক যদি একপাক্ষিক হয়ে পড়ে তাহলে স্থিতিশীলতার যে বুদবুদ আমরা এত যত্ন করে রক্ষা করি তা একদিন হঠাৎ করেই ভেঙে যেতে পারে। তাই এখনই সময় প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নতুন ভাবে চিন্তা করার, যেখানে প্রতিটি ভোট কেবল একটি সংখ্যা নয় বরং একটি কণ্ঠস্বর। সংবাদ পরিক্রমার সাথেই থাকুন, পড়ুন, দেখুন, বিজ্ঞাপন দিন। ধন্যবাদ।